অলিন্দে গোধূলি পর্ব ৭ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। মধুর ক্যান্টিনের এক কোনায় পিহু বসে আছে। ক্যান্টিনের ভেতরটা কোলাহলে পূর্ণ, অথচ পিহুর চারপাশে নিস্তব্ধতা ঘনিয়ে এসেছে। টেবিলের উপর রাখা মাটির বাটিতে ছোট ছোট রসগোল্লা সাজানো। এই ক্যান্টিনের রসগোল্লার সুনাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বহু আগেই বিস্তৃত হয়েছে। পিহু দুটো রসগোল্লা একসাথে মুখে পুরে নেয়, যেন নিজের রাগকে নিজেই গিলে ফেলতে চায়। জিহ্বায় চিনির তীব্র স্রোত, কিন্তু মুখের ভেতর করকরে এক তিক্ততা। চোখ দুটো অনিয়ন্ত্রিতভাবে জ্বলছে, ঠোঁট আটসাঁট হয়ে মুখ বন্ধ হয়ে আছে। আচমকা ইথি এসে সামনের চেয়ারে চুপিসারে বসে পড়ে, মুখে গভীর অপরাধবোধের ছায়া। কিছুক্ষণ অপেক্ষা করল ইথি, তারপর মৃদু গলায় মিনমিন করে বলল, প্রেজেন্টেশন কেমন ছিল বান্ধবী? পিহু হঠাৎ মুখ ফিরিয়ে ইথির দিকে তাকায়, চোখে এক প্রকার বিস্ফোরণ। ইথির মুখের রং এক লহমায় ফ্যাকাশে হয়ে যায়। সে এরকম চমকে উঠে, তবুও কিঞ্চিত হাসার চেষ্টা করে। সেই হাসির মধ্যে ছিল অনুশোচনা এবং অনিবার্য অস্বস্তি। ওমা, এত রাগ ঝরে পড়েছে কেন চোখে মুখে? একটু থেমে ইথি শুধায়, আমার জন্য? নির্বাক মুখে কিছুক্ষণ বসে থাকল পিহু। ধীরে ধীরে রসগোল্লার বাটিটা আরেকটু টেনে নেয় নিজের দিকে। নিঃশব্দে আরও দুটো মুখের মধ্যে গপ গপ করে পুরে নিল। তারপর এক ঢোক পানি খেয়ে ইথির দিকে মনোযোগ দিল। মুখ থমথমে, কণ্ঠস্বর শীতল অথচ ক্ষুব্ধ। তোকে কে আসতে বলেছিল? আসতি না, কোনো দরকার ছিল না। ইথি একটু থমকালো, তারপর সাবধানে প্রশ্ন করল, অভিমান করছিস? পিহু ঠোঁটে একরোখা বিদ্রূপের হাসি খেলে গেল। কণ্ঠে রাগ চাপা দিয়ে বলল, রাগ তোর অভিমান? একে তো তুই আসিসনি সকালে, তারপর আবার এক অভদ্র লোকের মুখ দেখে আমার সময়টাই খারাপ যাচ্ছে। ইথির ভ্রু কুঁচকে গেল, কণ্ঠে নিঃসন্দিগ্ন কৌতূহল। অভদ্রলোক? কার কথা বলছিস? পিহু চোখ পাকিয়ে উত্তর দিল, আর কে? প্রোগ্রামের আগে প্রিন্ট ঠিক করতে যাবার সময় এক রোড ভদ্রলোকের সাথে বাকযুদ্ধ হয়। পরে দেখি অভদ্রটা চিফ গেস্ট। ইথির চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল, মুখে অবিশ্বাসের ছায়া। গলায় চাপা উত্তেজনা দমিয়ে বলল, তুই চিফ গেস্টের সাথে ঝগড়া করেছিস? পিহু মুখে কোনো ভাব প্রকাশ করল না, যেন বিষয়টা তুচ্ছ। ঠান্ডা কণ্ঠে বলল, ধাক্কা খেয়ে আমার দিকেই আঙুল তুলে লোকটা। পরিচয় জানার পর যদিও একটু আধটু ভয় পেয়েছিলাম, পরে দেখি স্টেজে উঠে লোকটা আমাকেই ইঙ্গিত করে খোঁচাচ্ছে। আসার সময় আবার বলছে আমার নাকি দুঃখিত হওয়া উচিত। বলি, উনি কি খালাবাড়ির আবদার পেয়েছেন নাকি? ইথির হঠাৎ হাসি পেল, কিন্তু সেই হাসি ঠোঁটের কোণে এনেই থামিয়ে দিল। এই মুহূর্তে হাসা মানে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়া। তবে কাহিনীটা ইথির কাছে আবছা, যেন কুয়াশার চাদরে সমস্তটা মুড়িয়ে আছে। কৌতূহলের ঝিলিক নিয়ে পিহুর চোখে চোখ রেখে ইথি ধীরে বলে উঠল, আমাকে এক্স্যাক্ট ঘটনাটা বলতো, কি হয়েছে? পিহু এক গ্লাস
পানির মতো নিঃশব্দে সব উজাড় করে দিল। করিডোরের সেই সংঘর্ষের কথা, কাটাকাটি থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বলল। পিহুর গলার ধ্বনি মাঝে মাঝে কেঁপে উঠছিল, আবার শান্ত হয়ে আসছিল। সব কথা শব্দ হয়ে গড়িয়ে পড়ল ইথির কানে। ইথি গভীর মনোযোগে শুনল। চোখে মুখে ভেসে উঠল বিশ্লেষণের ছাপ। তবে পিহুর মুখ থেকে যখন রেড কার্পেট শব্দটা উচ্চারিত হলো, তখন ইথির ভেতরে জমে থাকা হাসিটা আটকে রাখতে পারল না। ফিক করে হেসে উঠল। পিহু চমকে তাকালো। গলায় ছিল বিস্ময় আর হতাশার মিশ্রণ। হাসছিস কেন তুই? ইথি ঠোঁট চেপে ধরে কোনো মতে হাসি নিয়ন্ত্রণ করে বলল, লোকটা ঢের চালাক। তোর কথার এক ধাপ উপরে। বাপরে, এক কথায় প্রপার প্লেয়ার। তোর বিরুদ্ধে যে অ্যাকশন না নিয়ে মজা নিল, আমার সেটা ভাবতেই অবাক লাগছে। বাই দ্য ওয়ে, আজকের চিফ গেস্ট কে ছিল? পিহু এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ভ্রু কুঁচকে উঠল আপনা আপনি। চোখে নামল চিন্তার গাঢ় ছায়া। মনে করার চেষ্টা করে বিড়বিড় করে বলে উঠল, অস্ট্রেলিয়া থেকে এসেছে বোধ হয়। কি চৌধুরী যেন? ত দিয়ে। ইথি চুপ করে রইল এক মুহূর্ত। তারপর নেত্রপল্লব ধীরে ধীরে নড়ে উঠল। ভেতরটা বিদ্যুৎ চমকের মতো আলোড়িত হয়ে উঠল। এক ঝটকায় সে উঠে দাঁড়িয়ে যায়। চোখে দুটো বিস্ময়ে বড় হয়ে ওঠে। তনয় চৌধুরী? পিহু অবাক হয়ে তাকালো ইথির দিকে। তুই চিনলি কিভাবে? কণ্ঠে বিস্ময়ের সঙ্গে গুঞ্জনাভাব, গলায় এক ধরনের অস্বস্তি। ইথি নিঃশ্বাস টেনে নিয়ে মাথা ঝাঁকালো। চিনব না কেন ভাইয়া? তনয় চৌধুরী আমার চাচাতো ভাই। এক মুহূর্তের জন্য চারপাশের বাতাস থমকে যায়। পিহুর মুখশ্রী তৎক্ষণাৎ বিবর্ণ হয়ে ওঠে, যেন সমস্ত রক্তপ্রবাহ মুখ চোখ ছেড়ে অন্য কোথাও অন্তর্নিহিত হয়েছে। বিস্ময়ে ছানাভরা দুটো চোখ কিছুতেই ধরে রাখতে পারছে না। তোর ভাই? পিহু উচ্চারণ করে ধীরে ধীরে, ঠোঁটে অবিশ্বাসের তীক্ষ্ণ রেখা। এই অভদ্র লোকটা তোর ভাই? ইথি একটুখানি থেমে নরম এবং ধীর কণ্ঠে বলে, ভাইয়া তো এমন করে না। ও বরাবরই গম্ভীর, সংযত, ভীষণভাবে ডাউন টু আর্থ একজন মানুষ। তোর সাথে কেন এমন করলো সেটা তো বুঝতে পারছি না। কোনো মেয়ের সাথে জীবনে লাগতে যায় না ভাইয়া। ব্যাপারটা তো সন্দেহজনক। পিহু কোনো কথা বলে না, ঠোঁট টিপে বসে থাকে নিঃশব্দে। দৃষ্টির গভীরে একরাশ ক্ষোভ এবং অনাহুত হতাশার আঁচ। পিহু কিছু বলার জন্য ঠোঁট অল্প ফাঁক করতেই হঠাৎ পেছন থেকে এক ছায়া নেমে আসে। নিঃশব্দে এসে একজন দাঁড়িয়েছে পিহুর ঠিক পেছনে। ইথির চোখ মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে। চেনা কণ্ঠস্বরের প্রত্যাশায় মুখে ফুটে ওঠে এক স্নিগ্ধ হাসি। কতদিন পর ভাইকে দেখছে সে, কিন্তু সেই উজ্জ্বলতা টিকল না বেশিক্ষণ। পিহুর মুখের দিকে তাকাতেই হাসি মিইয়ে যায়। তনয় এগিয়ে আসে ধীর, নির্ভার এবং দীপ্ত ভঙ্গিতে। নিখুঁত কাটের গাঢ় নীল স্যুট, সিল্ক টাইয়ের উপর হালকা সোনালি টাইপিনে চমৎকার মানিয়েছে তাকে। ক্যান্টিনে উপস্থিতদের মধ্যে হঠাৎ এক নিঃশব্দ আলোড়ন বয়ে যায়। ছাত্রীদের দৃষ্টি একযোগে স্থির হয়ে যায় তনয়ের দিকে। মৃদু ফিসফিসানি ভেসে এলো,
উনি না চিফ গেস্ট, অস্ট্রেলিয়া থেকে এসেছেন? আরেকজন উত্তেজনায় কাঁধে ধাক্কা দিয়ে বলে, স্যুটটা দেখেছিস? একেবারে মিনিস্ট্রি লেভেলের ভাই। তনয় এগিয়ে গিয়ে ইথির একপাশে জড়িয়ে ধরে, মাথার চুলে ভ্রাতৃত্বের স্নেহে হালকা এলোমেলো করে দিয়ে বলে, কেমন আছিস বোন? ইথি হালকা অভিমান নিয়ে তাকায়, বলে, সকালে একেবারে না বলে চলে আসলি। তুই এসেছিস অথচ আমি জানি না। ঠিক করিসনি ভাইয়া। তনয় আচমকা স্থির চোখে সম্মুখে দাঁড়িয়ে থাকা পিহুর দিকে এক পলক তাকায়। দৃষ্টিতে জমিয়ে রাখে এক অদ্ভুত নীরবতা। ইথি চুপ করে আছে, আপাতত পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অবশেষে মুখ ফিরিয়ে তনয় পুনরায় ইথির দিকে তাকায়। কণ্ঠে হালকা ক্লান্তি হলেও বিনয়ের ছাপ স্পষ্ট। কাঁদছিল রে? ঘুমাচ্ছিলি বলে ডাকতে দেয়নি চাচি। ক্লাস আছে তোর, না থাকলে চল আমার সাথে বাসায়। পিহু বিস্ময়ে এবার সীমা ছাড়িয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে তনয়ের দিকে। লোকটা এমন ভাব ধরছে যেন সে জীবনেও পিহুকে দেখেনি, অথচ কত তীব্রভাবে মুখোমুখি হয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টা আগে। লোকটা কি ভুলে গিয়েছে, নাকি ইচ্ছাকৃত উপেক্ষা করছে? না, ভুলে যায়নি অবশ্যই, সেটা অসম্ভব। পিহুর ভেতরের রাগ আগ্নেয়গিরির মতো ঘূর্ণি তুলছে। লোকটা শুধু অহংকারী নয়, অবজ্ঞার প্রতিমূর্তি। সব মিলিয়ে সে অসহনীয়, অসহ্য এবং সবচেয়ে বেশি বিরক্তিকর। তনয়ের কথায় ইথি কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে চিন্তার ছায়া। কপালের উপর ভ্রু দুটি সামান্য কুঁচকে যায়। ভাইয়া, আমার তো একটু কাজ আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, এখন যাব না। তুই একটা কাজ কর, পিহুকে নিয়ে যা, ওকে একটু ওর বাসার সামনে নামিয়ে দিস। পিহু চোখ বড় বড় করে ইথির দিকে তাকিয়ে আছে। বিগত কিছুক্ষণ ধরেই সে নীরব বক্তার দায়িত্ব পালন করছে। অবাক চোখে তাকিয়ে সে ইথির ভাষার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করছে। তনয় এবার শান্তভাবে পিহুকে দেখল, দৃষ্টিতে অদ্ভুত এক নির্লিপ্ত আগ্রহ। ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায় তনয়ের। এই হাসি এক প্রকার সংযত সম্মতি। পিহুর দিকে এগিয়ে আসে ধীরে, মৃদু কণ্ঠে বলে, চলো পৌঁছে দিয়ে আসি। দিনকাল এমনিতেও ভালো না, বাসার সামনেই নামিয়ে দেব।